বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন 5 সদস্যের বিদেশি চিকিৎসক দল। সোমবার তারা হাসপাতালে আসেন। দুপুরে ভেন্টিলেশনে দেওয়ার পর সন্ধ্যায় তার কিডনির ডায়ালাইসিস করা হয়। এর আগে দুপুরে খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা দেশবাসীর কাছে দোয়া চান। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন। এখনও বলবার মতো কোনো কন্ডিশনে এখনও উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। তিনি বেশ কয়েকদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং আজকে সবশেষে এখন পর্যন্ত আপডেট হচ্ছে তিনি সিসিইউতে রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। এবং ভেতরে থাকা নেতারা যারা গিয়েছিলেন এবং ডাক্তাররা তারা আমাদেরকে জানিয়েছেন শারীরিক অবস্থা অপরিবর্তনশীল রয়েছেন। তিনি পুরোপুরি ঝুঁকি মুক্তও নন, আবার অতিরিক্ত ঝুঁকিতে আছে ব্যাপারটি এরকমও নয়। তো তাকে দেখতে তার শুভাকাঙ্ক্ষীরা হসপিটালের সামনে সারাদিনই ভিড় করেছেন, শুরু থেকে ভিড় করছেন। তারা দোয়া করছেন, প্রার্থনা করছেন জনগণের কাছে। আমি একটু কথা বলতে চাই একজনের সাথে। আপনি এখানে কি জন্য এসেছেন এবং কি দোয়া বা প্রার্থনা করছেন? আমি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের এবং আপসহীন নেত্রী, যিনি আজ তিন দিন হলো অসুস্থ আছেন, তাকে দেখার এবং তার সংবাদ শোনার জন্য আমি এখানে এসেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন এবং আবার যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। যে নেত্রী আমাদেরকে ভুলে বিদেশ এবং দেশের বাইরে কোথাও যেতে রাজি হননি, সেই নেত্রী আজকে অসুস্থ। সেই নেত্রীর জন্য আমরা সবাই মিলে দোয়া করছি আল্লাহ তাআলা যেন। ধন্যবাদ। আমি এখানে আরও একজন নেতার সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই তার অনুভূতি। আজকে এই সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের এই অবস্থায় তার অনুভূতিটা কি একটু বলবেন? অনুভূতি ব্যক্ত করার ভাষা আমার নাই, কারণ আমি ম্যাডামের সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দীর্ঘ 7 বছর কারাদণ্ড ভোগ করেছি। আমি জেলে থাকা অবস্থায় ম্যাডাম যতদিন জেলে ছিল ততদিন প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিয়েছে এবং আমি যখন জেলে ছিলাম, ম্যাডাম যখন সাময়িক মুক্তি নিয়ে বাসায় ছিল তখনও তিনি আমাদের খোঁজ নিয়েছেন। তো আজকে আমরা সবাই মুক্ত, কিন্তু ম্যাডাম অসুস্থ, সে হসপিটালে শুয়ে আছে। এই অবস্থায় আমরা তো বাসায় বসে থাকতে পারি না। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে এখানে ভিড় না করার জন্য, আমিও সেটা বলি যে কেউ ভিড় না করার জন্য, কিন্তু মন মানে না। এর জন্যই নিজের কানে শোনার জন্য বিশেষ স্মৃতির কথা বলবো যে কিছু লোকজন ম্যাডামকে একবার ভুল বুঝিয়েছিল যে আমি তখন লন্ডনে গিয়েছিলাম, তখন বলেছিল যে আমরা লন্ডন পালিয়ে গেছি, আমরা দেশে আসব না। তখন মরহুম সাদেক হোসেন খোকা, ঢাকার মেয়র, উনি আমাকে ফোন করে যে তুমি কোথায়, কবে ফিরবা। এই অবস্থায় আমরা আবার ঢাকায় ফিরে আসি। পরের দিনই ফিরে এসে ম্যাডামের বাসায়, দোতলায় তার বাসায় দেখা করি এবং আমি তাকে বলেছিলাম যে আপনার জেল, পুরা জেল আমি খাটতে চাই,
আইনগত কোনো যদি সমস্যা না থাকে আমি জি, যেমনটি শুনছিলেন যে এখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, নেতাকর্মী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাদেরকে নিষেধ সত্ত্বেও তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে আবেগ সেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে। তারা এখানে আসছেন, তারা দোয়া করছেন এবং তাদের চেয়ারপারসনের যেই বর্তমান পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি তারা স্বচক্ষে দেখতে বা নিজ কানে শুনতে চান, সেজন্য মূলত অপেক্ষায় রয়েছেন। আমরা অপেক্ষায় ছিলাম, সারাদিন এখনও আছি। যদি অফিসিয়াল কোনো ব্রিফিং হয়, তবে অফিসিয়ালি কোনো ব্রিফিং হয়নি, তবে শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো বিএনপি চেয়ারপারসন এখন পর্যন্ত ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং সিসিইউতে আছেন এবং তার অবস্থা, শারীরিক অবস্থা অপরিবর্তনশীল রয়েছে। এই ছিল আমার কাছে ফৌজিয়া সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর শুনছিলাম সহকর্মী আফজাল হোসেন থেকে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে যদি কোথাও কোনো বাধা থেকেও থাকে, সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থীও হতে পারবেন। সোমবার ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, তারেক রহমান ভোটার হননি, তবে কমিশন চাইলে হতে পারবেন। তারেক রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ হতে পারবেন, আবেদন সাপেক্ষে হতে পারবেন। এ বিষয়ে কমিশনের আইনও আছে। আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন, মুখস্থ নাই আমার। দেশ পুনর্গঠনে বিএনপিকে নির্ভরযোগ্য মনে করায় যোগদানের হিড়িক পড়েছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেজা কিবরিয়ার যোগদান সারা দেশে প্রভাব ফেলবে। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে মেধাবীদের বিএনপিতে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজধানীতে যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী আছেন বিস্তারিত রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার যোগদান উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন। আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম সদস্য হিসেবে। যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুবই ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক, লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন। এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের স্বার্থে বিএনপি যোগ্য ও মেধাবীদের সেবা করার সুযোগ করে দিতে চায়। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, প্রতিভাবান মানুষদের, যারা জাতীয় অর্থনীতি এবং
গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এই প্রেক্ষিতে জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে জাতীয়তাবাদী দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ তারিখের পর আবির্ভূত হয়নি। এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি বাবুরি চত্বরে জামায়াত ইসলামী সহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন জামায়াত আমির। মিফতা গালিবের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে জামাত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮ দল। দুপুর ১২টায় মহানগরের বাবরি চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কিছু দল ও ব্যক্তি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। তার ফলে ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে হয়েছিল জুলাই বিপ্লব। কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন। বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। দুর্নীতি চাঁদাবাজি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় না যেও ক্ষমতার মাঠ একটি দল ভোগ করছে। ক্ষমতায় গেলে জামাত বৈষম্য দূর করার জন্য কাজ করবে বলেও মন্তব্য করেন জামাত আমির। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের বুটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ। এদিকে দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হৃদরোগের চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে গণমাধ্যমের মুখোমুখি হন জামাতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জাতীয় রাজনীতিতে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মাঝে বোঝাপড়া, সমঝোতা এবং নীতিগত ঐক্য প্রয়োজন। বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সহমর্মিতা প্রকাশ করে দলের পক্ষ থেকে দেশপ্রেমিক আপসহীন এই নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন ডাক্তার তাহের। মিফতা গালিব, মাইটিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দায়ে শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সাথে তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড সহ 1 লাখ টাকা জরিমানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীকেও 2 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার বাকি আসামি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 14 জনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এস এম আরিফের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 15 জনের বিরুদ্ধে গত 13 জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে তদন্তকালে আরও 2 জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে শেখ রেহানার 7 বছর, শেখ হাসিনার 5 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ী 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে
5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় 6 মাসের দণ্ড। এই রায়কে মাইল ফলক উল্লেখ করে পরবর্তী শাসকদের জন্য তা বিশেষ বার্তা হিসেবে থাকবে বলে মনে করেন দুদকের আইনজীবীরা। যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি, কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আজমিনা ও রাদওয়ানকে আলাদা 2 মামলায় আসামি করেছে দুদক। SM আরিফ, মাইটিভি, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে কোনো শোকজ করা হবে না। যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। সকাল নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যেন তেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। নির্বাচনকালে পোস্টার বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। এই মাসের 2য় সপ্তাহের ভিতরে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব এবং 2 মাস পরে যেই তারিখে আমরা শিডিউলটা ডিক্লেয়ার করব সেই দিক থেকে কম বেশি 60 দিনের ভিতরেই আমরা নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিশেষ করে সেটি রমজান মাসের আগেই এবং ফেব্রুয়ারির 2nd উইকেই আমরা আশা করতে পারি যে বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নির্বাচন 2026-এ হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারুলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 27 নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল আমিন জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন। বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চেয়েছেন তিনি। রিট আবেদনকারী মমিনুল আমিন বলেন, আরপিওতেও যে সংশোধনী আনা হয়েছে তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থী। 16,032 কোটি 77 লাখ টাকা ব্যয়ে মোট 18টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে 13টি নতুন এবং 5টি সংশোধিত প্রকল্প। আর প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন 10,101 কোটি 10 লাখ টাকা, বৈদেশিক ঋণ 5,609 কোটি 70 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 379 কোটি 31 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। সভায় অনুমোদিত হওয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 4টি প্রকল্পের মধ্যে রয়েছে মিরপুর 9 নম্বর সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বা কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য 1560টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং শহীদ পরিবারের জন্য 36 জুলাই আবাসিক ফ্ল্যাট প্রকল্প। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠিত র্যালিতে যোগ দেন উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ ডাকসু নেতৃবৃন্দ। বিজয় র্যালিতে যোগ দিয়ে ঢাবি উপাচার্য বলেন, ডিসেম্বর একটি মাইল ফলক। জাতির ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রয়োজনে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতির পাশে দাঁড়িয়েছে। এ বিজয় র্যালিকে ঐক্যবদ্ধের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো যে কোনো পরিস্থিতিতেই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আয়োজন আমরা জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখতে চাই। আমাদের মধ্যে যেন ভাঙনের সুর আমরা শুনি। এই জাতি যে কোনো প্রয়োজনে একসাথে হতে জানে, ঐক্যবদ্ধ হতে জানে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই আমাদের দেশমাতৃকার প্রয়োজনে একসাথে হই। এটি ইতিহাসে বারবার প্রমাণ করেছে। এই বিজয়ের মাস
আমাদেরকে যেন আরও ঐক্যবদ্ধ করে। দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি, যার ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারা দেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে। সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দিনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবারও আগের মতো পরীক্ষা বর্জন সহ লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। সোমবার সারা দেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে। এদিকে এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান সহ 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। দাবি আদায়, শিক্ষা ভবন ঘেরাও এবং 2 দিনের অবস্থান কর্মসূচি শেষে কোনো সমাধান না আসায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। শিক্ষক নেতারা জানান, কর্মবিরতির অংশ হিসেবে চলমান বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা বর্জন এবং খাতা মূল্যায়ন কার্যক্রম থেকেও তারা বিরত থাকবেন। তবে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হলে ছুটির দিন পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি দেন তারা। অন্যথায় বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর গড়ে 10% যাত্রী কম যাতায়াত করছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ। সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মেট্রো রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএমটিসিএল এর এমডি জানান, আগে দৈনিক গড়ে 4,60,000 যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন 4 লাখের আশেপাশে রয়েছে। ভূমিকম্পে মেট্রো রেলের কাঠামোতে কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি। রোববার সচিবালয় রেল স্টেশনে মেট্রো রেলের 2 কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত 8টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়েও কথা বলেন ডিএমটিসিএল এর এমডি। আফটার ইফেক্ট ধরুন ট্র্যাক থাকতে পারে, ওটা তো ফিজিক্যালি দেখেছি। তারপর যদি কোনো কম্প্রেশন থাকে বা কোনো ডিসপ্লেসমেন্ট থাকে বা কোনো সেটেলমেন্ট থাকে, তো আমরা যতগুলি আছে মোটামুটি ফিজিক্যালি সব দেখছি। আর যেই জায়গাগুলিতে ভার্নারেবল ছিল, ধরুন যে পাউন্ড গেট, বিজয় সরণি, ওই এলাকাগুলিতে বিয়ারিং প্যাডগুলো আমরা ফিজিক্যালি চেক করেছি।